আসসালামু আলাইকুম ট্রাভেলার্স। সোহানস ট্রাভেল ডায়েরিতে আমি সোহান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখব পৃথিবী ঘুরবো বেশ, কিন্তু সবার আগে আমার দেশ বাংলাদেশ। এবার আর দেশে নয়, আমাদের পাশের দেশ ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় গিয়েছিলাম 2024 সালের এপ্রিলের মাঝামাঝি সময়, এবং এটা ছিল আমার সোলো ট্রাভেল। আমার এই ভ্রমণ গল্পে আমি কিভাবে বাংলাদেশ থেকে আগরতলায় গেলাম, কোথায় ঘুরেছি, কোথায় শপিং করেছি, ছাড়াও ভিডিওর শেষে রয়েছে বাংলাদেশ থেকে আগরতলা ভ্রমণের ব্যাপারে বিভিন্ন সাজেশন, যা আপনাদের উপকারে আসবে বলে আমি আশা করছি। তাহলে শুরু করা যাক আমার একাকী আগরতলা ভ্রমণ গল্প। আমি ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনে করে ভোর 6টা 30 মিনিটে রওনা করি আজমপুর স্টেশনের উদ্দেশ্যে। 7 থেকে 8 দিন আগে ট্রেনের শোভন চেয়ারে ঢাকা থেকে আজমপুরের টিকিট কেটেছিলাম। ভাড়া ছিল 185 টাকা। আপনারা চাইলে ঢাকা থেকে চট্টগ্রামগামী সকাল 7টা 45 মিনিটের মহানগর প্রভাতী ট্রেনে করেও আখাউড়া যেতে পারেন। ট্রেন সকাল 9টা 10 মিনিটে আজমপুর স্টেশনে থামে। আমার প্ল্যান ছিল খরচ কমানোর জন্য শেয়ারে কোনো সিএনজিতে করে আখাউড়া চেকপোস্টে যাওয়া। শুরুতে সেই রকম সিএনজি না পেলেও একটু ঘোরাঘুরি করে 50 টাকা ভাড়ায় একটা শেয়ার সিএনজি পাই। গ্রামীণ রাস্তা ও প্রকৃতি দেখতে দেখতে 20 মিনিটে পৌঁছে যাই আখাউড়া চেকপোস্টে। সিএনজি থেকে নেমে চিন্তা করলাম ট্রাভেল ট্যাক্স দিয়ে দিই। এই লেন কাস্টম স্টেশন গেট দিয়ে ঢুকে সোনালী ব্যাংকের বুথে 1000 টাকা ট্রাভেল ট্যাক্স জমা দিই। সময় লেগেছিল মাত্র 5 থেকে 7 মিনিট। যেহেতু খুব ভোরে রওনা করেছিলাম, তাই সকালের নাস্তা করা হয়নি। চিন্তা করলাম বাংলাদেশ থেকে সকালের খাবার খেয়ে নিই। এখানকার খাবার হোটেলগুলোতে রুটি বা পরোটা পাওয়া যায় না। স্থলবন্দরের দ্বিতীয় গেটের উল্টো পাশের মায়ের দোয়া হোটেলে ডিম ভাজা, আলু ভর্তা ও ডাল দিয়ে ভাত খাই। মূল্য ছিল 50 টাকা। গরমের জার্নিতে পরোটার চেয়ে ডাল ভাত খেয়েই ভালো লেগেছিল। এরপর কিছুক্ষণ জিরিয়ে ইমিগ্রেশন কমপ্লিট করি। বাংলাদেশ প্রান্তে কিছুটা সময় লেগেছিল, কিন্তু ভারত প্রান্তে স্বল্প সময়ে ইমিগ্রেশন সম্পন্ন হয়েছিল। আগরতলা প্রান্তে পৌঁছেই গরমটা যেন বেশি লাগছিল। ইমিগ্রেশন গেট থেকে বের হলে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার এটিএম বুথ দেখতে পাবেন। যারা ইন্টারন্যাশনাল কার্ড নিয়ে যাবেন তারা এখান থেকেই রুপি নিতে পারবেন। আমি বর্ডার বাজারের এক মুদি দোকান থেকে টাকা থেকে রুপি করি। কনভার্সন রেট ছিল 67.20 পয়সা, আর শহরের রেট ছিল 67.60 পয়সা, যা ভারতের অন্যান্য স্থলবন্দর থেকে খুবই কম। আমার পরিকল্পনা ছিল কামান চৌমুহনী যাওয়ার। লোকাল একজন বলল রিক্সা ভাড়া 30 রুপি নিবে, কিন্তু আমি যেহেতু বাইরের লোক, তাই রিক্সাওয়ালারা আমার কাছে 50 রুপি চাচ্ছিল। তাই আমি বর্ডার থেকে অটোতে করে বটতলা আসি 10 রুপি দিয়ে, এবং বটতলা থেকে আরেক অটোতে করে কামান চৌমুহনী আসি 10 রুপি দিয়ে। সময় লেগেছিল সর্বোচ্চ 15 মিনিট। এবার হোটেল খোঁজার পালা। আমি এই হোটেল প্যাসিফিক ইন্টারন্যাশনালে ছিলাম। সিঙ্গেল রুম 500 রুপি করে। আমার এই ভিডিওতে এই হোটেলের বিস্তারিত তথ্য সহ ভালো খাবারের রেস্তোরাঁ ও কোথায় শপিং করবেন সে ব্যাপারে বিভিন্ন তথ্য দেয়া আছে। ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। হোটেলে গোসল করে এবং ঘন্টাখানিক রেস্ট নিয়ে বেরিয়ে পড়ি দুপুরের খাবার এবং ঘোরাঘুরি করার উদ্দেশ্যে। ইন্টারনেট ছাড়া যেহেতু আমি অচল, তাই হোটেল থেকে বের হয়ে এয়ারটেলের সিম নিই 400 রুপি দিয়ে। এরপর এই মামস কিচেনে দুপুরের খাবার খেয়ে নিই। আমি এই এক থালি নিয়েছিলাম, যেখানে ভাত, পাঁপড় ভাজা, ডিম ভুনা, আলু ভর্তা, ধনিয়া ভর্তা, টক ঝাল আর চাটনি ছিল। সাথে 250 ml পানির বোতল ছিল। এই প্লেটারের দাম ছিল 140 রুপি। দুপুরের খাবার শেষে আগরতলা ঘোরার উদ্দেশ্যে বের হই। আমার পরিকল্পনা ছিল প্রথম দিন উজয়ন্ত প্যালেস এবং হেরিটেজ পার্ক ঘুরবো, আর দ্বিতীয় দিন নীরমহল, সিপাহীজলা চিড়িয়াখানা এবং সায়েন্স সিটি ঘুরতে যাব। লোকাল লোকদের জিজ্ঞেস করলাম উজয়ন্ত প্যালেস কিভাবে যেতে পারি। বলল কিছুটা হাঁটলেই উজয়ন্ত প্যালেস বা রাজবাড়ি। আসলেই কামান চৌমুহনীর পাশেই উজয়ন্ত প্যালেস। অত্যাধিক গরমে আস্তে আস্তে হেঁটে উজয়ন্ত প্যালেস পৌঁছাই। দেখলাম এখানে 5টা পর্যন্ত প্রবেশ করা যায়। তাই শুরুতে হেরিটেজ পার্ক ঘুরে শেষ বিকেলে উজয়ন্ত প্যালেস ঘোরার প্ল্যান করলাম। উজয়ন্ত প্যালেসের সামনে থেকে 50 রুপি রিক্সা ভাড়ায় রওনা করলাম হেরিটেজ পার্কের উদ্দেশ্যে। আগরতলা এবং আমাদের বাংলাদেশের রিক্সার স্ট্রাকচার একই, কিন্তু ওদের রিক্সার সিটটা বেশ আরামদায়ক। উজয়ন্ত প্যালেস থেকে হেরিটেজ পার্ক কিছুটা দূরে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা দিয়ে স্বামী বিবেকানন্দ ময়দান ও রবীন্দ্র কানন হয়ে পৌঁছে যাই হেরিটেজ পার্ক। হেরিটেজ পার্কের প্রবেশ ফি 10 রুপি। ভিডিও ক্যামেরার জন্য অতিরিক্ত 1000 রুপি দিতে হবে। এখানে পার্কে প্রবেশ সংক্রান্ত যাবতীয় সব তথ্য পাবেন। পুরো পার্ক জুড়ে রয়েছে প্রচুর গাছপালা, তার বেশিরভাগই আগর এবং ইউক্যালিপটাস গাছ। সকাল বিকাল হাঁটাহাঁটির জন্য রয়েছে পরিচ্ছন্ন ওয়াকওয়ে। পার্কের এক অংশে বাচ্চাদের খেলাধুলার জায়গা এবং সময় কাটানোর জন্য গ্যালারির মতো করে সুন্দর বসার জায়গা রয়েছে এখানে।
তাছাড়াও আগরতলার দর্শনীয় স্থানগুলোর মিনিয়েচার রয়েছে এখানে। এই মিনিয়েচারগুলো দেখে আগরতলা সম্পর্কে ধারণা পেতে পারেন। যারা প্রকৃতি ভালোবাসে আমি মনে করি দিনের একবেলা অনায়াসে এই হেরিটেজ পার্কে কাটিয়ে দিতে পারেন। কিন্তু প্রচণ্ড গরমে আমার অবস্থা খারাপ, তাই ঘণ্টাখানেক সময় কাটিয়ে রওনা করি উজয়ন্ত প্যালেসের উদ্দেশ্যে। এবার শেয়ার্ড সিএনজিতে করে উজয়ন্ত প্যালেস পৌঁছাই। ভাড়া নিয়েছিল 25 রুপি। উজয়ন্ত প্যালেসের প্রবেশ ফি ভারতীয়দের জন্য 40 রুপি, বাংলাদেশিদের জন্য 100 রুপি এবং অন্যান্য দেশের ট্যুরিস্টদের জন্য 250 রুপি। এখানেও স্টিল ছবি এবং ভিডিও ক্যামেরার জন্য অতিরিক্ত 600 থেকে 1500 রুপি দিতে হবে, কিন্তু মোবাইল দিয়ে ছবি এবং ভিডিও করতে পারবেন। উজয়ন্ত প্যালেস অনেকটা আমাদের দেশের রংপুরের তাজহাট জমিদার বাড়ি এবং ঢাকার আহসান মঞ্জিলের বড় সংস্করণ। এই প্রাসাদটি 1899 থেকে 1901 সালের মধ্যে মহারাজা রাধা কিশোর মাণিক্য দেব বর্মন দ্বারা নির্মিত হয়েছিল। প্রাসাদের দুই পাশে রয়েছে দুইটি বিশাল দিঘি। বর্তমানে প্রাসাদটিকে রাজ্য জাদুঘর বানানো হয়েছে। জাদুঘরে উত্তর পূর্ব ভারতে বসবাসকারী সম্প্রদায়ের জীবনধারা, সংস্কৃতি ছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ছবি, অস্ত্র এবং ইতিহাস রয়েছে। বিকেল 6টা পর্যন্ত উজয়ন্ত প্যালেস ঘুরে হাঁটতে হাঁটতে চলে আসি শকুন্তলা রোডে। সেখানে মেট্রো বাজার, ভিমার্ট, খাদিমের মতো বড় শপিং মলের পাশাপাশি রয়েছে অনেক ছোট দোকানও। ভিমার্ট শোরুম থেকে কিছু কেনাকাটা করে চলে যাই আগরতলা সিটি সেন্টার। আমি যেমনটা বড় ভেবেছিলাম সিটি সেন্টার তেমন বড় নয়। এখানে যদি ডোমিনোসে খেতে চান তাহলে আগরতলা সিটি সেন্টারে আসতে পারেন। প্রচণ্ড গরমে আমার হাঁসফাঁস অবস্থা। রাতের খাবার খেয়ে রাত 8:30 হোটেলে ফিরে আসি। দ্বিতীয় দিনের পরিকল্পনা ছিল শহর থেকে 52 কিলোমিটার দূরে নীরমহলে ঘুরতে যাওয়ার, কিন্তু গরমে এত দূরে যেয়ে পোষাবে না। আর খোঁজ নিয়ে জেনেছিলাম নীরমহলের আশেপাশে এখন পানিও নেই। তাই দ্বিতীয় দিনেই কেনাকাটা সেরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করলাম। দ্বিতীয় দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকাল 9টায় গেলাম মামস কিচেনে নাস্তা করতে। অনেকদিন পর লাল আটার রুটি তৃপ্তি দিয়ে খেয়ে চলে গেলাম পোস্ট অফিস চৌমুহনীর পাশে স্মার্ট বাজার এবং বাজার কলকাতার শোরুমে। সকাল 10টা বাজে এই শোরুমগুলো ওপেন হয়। স্মার্ট বাজার থেকে উনিবিকের চকলেট বিস্কুট মাস্ট কিনতেই হবে। এবার বাজার কলকাতা থেকে আরো কিছু শপিং করে স্মার্ট বাজারের সামনে থেকে রিক্সায় রওনা করলাম চকলেট মশলার পাইকারি বাজার গোলবাজারের উদ্দেশ্যে। রিক্সা ভাড়া নিয়েছিল 20 রুপি। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। গোলবাজার হেঁটে যেতে 8 থেকে 10 মিনিট সময় লাগবে। গোলবাজার থেকে আপনি বিভিন্ন মশলা, চকলেট, সাবান, শ্যাম্পু কম দামে কিনতে পারবেন। আমি ট্রেডিং কোম্পানি নামের এই দোকান থেকে কেনাকাটা করেছিলাম। এরপর হোটেলে পৌঁছে ব্যাগ গুছিয়ে রওনা করি চেকপোস্টের উদ্দেশ্যে। আসার সময় 10 থেকে 15 মিনিটে ইমিগ্রেশনের সব কাজ সম্পন্ন করে বাংলাদেশে চলে আসি। নাম্বার 1, আপনারা ঢাকা থেকে সকাল 6:30 পারাবত এক্সপ্রেসে করে আজমপুর অথবা সকাল 7:45 মহানগর প্রভাতীতে করে আখাউড়া আসতে পারবেন। তবে আমার সাজেশন হবে আপনারা সকাল 6:30 পারাবত এক্সপ্রেসে করেই আসুন। তাহলে ইমিগ্রেশনে ভিড় কম হবে, হ্যাসেলও কম হবে। সকাল থেকে পুরো একটা দিন আগরতলা ঘুরতে পারবেন। নাম্বার 2, ট্রাভেল ট্যাক্স অবশ্যই চেকপোস্টে এসে দিবেন। অনলাইনে জমা দিলে চেকপোস্টে ঝামেলা করে। নাম্বার 3, আগরতলায় টাকা থেকে রুপি কনভার্সন রেট খুবই কম। সবচেয়ে ভালো হয় ইন্টারন্যাশনাল কার্ড নিয়ে যেয়ে আগরতলার এটিএম বুথ থেকে রুপি উত্তোলন করলে কনভার্সন রেট বেশি পাওয়া যায়। নাম্বার 4, বড় শপিং মল ছাড়া ইন্টারন্যাশনাল কার্ড অ্যাকসেপ্ট করে না, তাই হার্ড ক্যাশ সাথে রাখবেন। নাম্বার 5, আগরতলা বেড়াতে আসলে গরমের সময় অ্যাভয়েড করা উচিত। আপনারা জুলাই থেকে ডিসেম্বর এই সময়টাকে আগরতলা ঘোরার জন্য বেছে নিতে পারেন। এই ছিল আমার 1 রাত 2 দিনের একাকী আগরতলা ভ্রমণের গল্প। আমার এই ভ্রমণ গল্প ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।